নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটি তোমাদের শোনাবো, গল্পটির নাম ঢেকু, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। প্রায় 14 পুরুষের বসত বাড়িটা দারুব্রহ্ম বাবুকে বিক্রি করে দিতে হচ্ছে। বাড়ি না বলে প্রসাদ বলাই ভালো। একে তো বড় বাড়ি কেনার খদ্দের নেই, তার ওপর যদি বা খদ্দের জোটে তারা ভালো দাম দিতে চায় না। বলে এই অজপাড়া গাঁয়ে ও বাড়ি কিনে হবেটা কি? কথাটা সত্যি, তবে বহুকাল আগে এ গ্রাম ছিল পুরো দস্তুর একখানা শহর। এই বাড়িতে দারুব্রহ্মের যে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন, তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা। তখনকার আস্তাবল, দ্বাদশ শিবের মন্দির, পদ্মদিঘি, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, নহবতখানা, শীষমহল সবই এখনও ভগ্নদশায় আছে। ফটকের দুধারে মরচে পড়া দুটো কামানো। এতদিনে খদ্দের পাওয়া গেছে। দারুব্রহ্মের অবস্থা খুবই খারাপ। এবেলা ভাত জুটলে ওবেলা খুদও জুটতে চায় না। নিজে বিয়ে করেনি, বাপের একমাত্র সন্তান। বাপ গত হয়েছেন, সুতরাং বুড়ি মা, তার দুমুঠো জুটে যাওয়ার কথা। কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপগণ্ড নিষ্কর্ম আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে। তারা দিনরাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয়। মাত্র 25 বছর বয়সেই দারুব্রহ্মের চুল পাকতে লেগেছে, আশা ভরসা গেছে। বুড়িমা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন, কিন্তু মেয়ের বাপ এই হার হাওয়াদের হাতে মেয়ে দিতে রাজি নন। অপমানটা খুব লেগেছে দারুব্রহ্মের। বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ার খানিকটা নিশ্চিন্ত। 1050 টাকা পেলে মায়ে বয়ে কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে। শেষবার 14 পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারুব্রহ্ম। ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি। একটা মশা সেবার তার নাকে হুল ফোটানোয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন। কিন্তু তপদার এসে খবর দিল কামানের মশলা নেই। সত্যব্রহ্ম তখন বলেন, কোচপরোয়া নেই, বন্দুক আনো। শোনা যায় কমসে কম 100 গুলি চালানোর পর মশাটা বাস্তবিক মরেছিল। এখনও দরবার ঘরের দেওয়ালে এইসব গুলির জখম রয়েছে। দারুব্রহ্ম সেগুলোর ওপর হাত বুলিয়ে 1, 2, 3টে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলল। ঊর্ধ্বতন নবম পুরুষ পূর্ণব্রহ্মের খুব শিকারের শখ ছিল। তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না। খুব আমোদে অলস লোক। দোতলা থেকে নিচে নামতে হলেই গায়ে জ্বর আসত। তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিল। সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা শেকলে বাঁধা বাঘ থাকত। তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন, আর বাঘটাও লুকিয়ে পড়ত। অবশ্য সবাই জানত বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি, আর বাঘটা ছিল পোষা। সেই এক বাঘই কত বাঘের মরণ মরেছে। দোতলায় উঠে দারুব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষ দিকে চেয়ে থাকে। দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে। ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণব্রহ্ম ছিলেন পালোয়ান।
দুহাতে 2 মণ ওজনের 2টো মুগুর ঘুরিয়ে রোজ 2 বেলা ব্যায়াম করতেন। সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা। দারুবম্ভ মায়া ভরে সে দুটোকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে রইল কিছুক্ষণ। 3তলার সব ঘর বহুকাল তালাবদ্ধ, ছাদ ফেটেছে, জানালার শিক নেই, বাদুড় চামচিকের বাসা, যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাঁই করে রাখা। শেষবারের মতো সব কিছু দেখে দেওয়ার জন্য দারুবম্ভ তালা খুলে ঢুকে পড়ল। কাঠের সিন্দুক, দেয়াল আলমারি, ভাঙা ঝাড়লণ্ঠন, পুরনো নাগরা, ভাঙা খাট, কত কি চারিদিকে ছড়ানো। কাঠের সিন্দুক খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারুবম্ভ, আর এটা সেটা ভাবছিল। এমন সময় হাত ফসকে কি একটা যেন মেঝে পড়ে গেল। একটু চমকে উঠল দারুবম্ভ। চমকাবারই কথা, জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিক ধোঁয়া বেরোলো। দারুবম্ভ জিনিসটাকে কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ। প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে। চোখে পড়ল ধোঁয়ায় কুণ্ডুলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা সুটকো লোকের চেহারা নিচ্ছে। কে রে? দারুবম্ভ চেঁচিয়ে ওঠে। লোকটা গোটা চারেক হাই তুলে দিয়ে বলল, আমি আমি হচ্ছি প্রদীপের দৈত্য। দারুবম্ভ তো হাঁ, বেটা বলে কি? সে বলল, ইয়ার্কির জায়গা পাওনি? দিনে দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছে। লোকটা ভয় খেয়ে বলে, সত্যি না, অনেক কাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ 1000 একটানা ঘুমিয়ে এই উঠলাম। চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না। দারুবম্ভ সাহসী বংশের লোক, সহজে ভয় খায় না। তবে সে বুঝল লোকটা গুল দিচ্ছে না। প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে। তার বংশের অনেকেরই নানা বিদঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল। সে বলল, বটে, তা তোর কাজটা কি? আবার গোটা কয়েক হাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল, আমার কাজ কি? 1500 বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন। এখন যা করতে বলবেন তাই করতে হবে, কিন্তু আগে থেকেই বলে রাখছি, প্রথমেই শক্ত কাজ দেবেন না। আমার এখনো ঘুমের রেশ কাটেনি, গা ম্যাজম্যাজ করছে। দারুবম্ভ বুঝল এ বেটা আলাদিনের সেই দৈত্য বটে, তবে ফাঁকি মারার তাল করছে। সে বলল, বাপু হে, অত রোয়াব দেখালে কি চলে? বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছো, খবর রাখি। এখন পিছলে চলবে কেন? লোকটা বেজার হয়ে বলে, সে করেছি, কিন্তু বহুকাল অভ্যেস নেই কিনা। তাছাড়া ঘুমোলে হবে কি? খাওয়া তো আর জোটেনি। 1500 বছর টানা উপোস, শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে। আগে বরং কিছু খাবার দাবার দিন, তারপর যা বলবেন একটু আধটু করে দেব। দারুবম্ভ লোক খারাপ নয়। দৈত্যটার শিরিঙে চেহারা দেখে তার কষ্ট হলো। বলল, চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কি না। বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারুবম্ভ। বাড়ির কেউ লোকটাকে দেখে তেমন গা করল না। গা করার মতো কিছু নেই।
দারুবম্ভ তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো। সব শেষে 1.5 ঘটি জল খেয়ে লোকটা বলল, এ যা খাওয়ালেন এতে তো একটা ঢেকুরও উঠবে না। যাকে ওবেলা কি রান্না হবে? দারুবম্ভ একটা শ্বাস ফেলে বলল, একদিনে বাড়ির অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা নিয়ে যেত, সেদিন তো আর নেই। ওবেলা যদি হাঁড়ি চড়ে তবে 2টো ডাল ভাত জুটতে পারে। লোকটা মন খারাপ করে বলল, ডাল ভাত ছ। দারুবম্ভ হেসে ফেলল, বলল, তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছো। প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা নয়, তুমি উল্টে চাইতে লেগেছো। লোকটা জবাব দিল না, ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারুবম্ভ প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায়। দৈত্যটা 4 জনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল, আমার খোরাকটা একটু বেশি, তা ভরপেট না হলেও ক্ষতি নেই, কিন্তু একটা ঢেকুর তো উঠবে। এতে তো একটা ঢেকুরও উঠলো না। একটা হাই তুলে যাই ঘুমোই গিয়ে, বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সেঁধিয়ে গেল। পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়েই চালের ডোল ফাঁকা হয়ে গেছে। দারুবম্ভ ভাবল, আহা বেচারা কতকাল খায়নি গো। একদিন তো বেটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব। কদিন বরং পেট ভরে খাক। দারুবম্ভ পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে, কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি। একটা তেল কলের অংশীদারিরও সন্ধান পেল। খুঁজে পেতে দেখল পুরো একটা তহসিলের খবরও সে এতকাল রাখত না। ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল দারুবম্ভ। দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল। প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করল যে বহুকাল তারা খাজনা বা ফসল দেয়নি। বাবা বাছা বলে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে দারুবম্ভ কিছু আদায় করার চেষ্টা করছিল। এমন সময় মোড়ল চোখ মুছতে মুছতে এসে বলল, জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরে লোক কি নেই। আপনি যান, আমরা নিজে থেকেই পৌঁছে দেব যা দেয়ার। দারুবম্ভ তেল কলে গিয়ে দেখলো সেটা বেশ রমরম করে চলেছে। দারুবম্ভ কাগজপত্র বের করে তার দাবি দাওয়া জানাতেই তেল কলের মালিক মূর্ছা গেল। আর মূর্ছা ভেঙে উঠেই বলল, দলিলে দেখছি আপনি 10 আনার মালিক, তবে আমার আর থাকবে কি? যাকে সব তো জানা ছিল না, কবেকার কথা সব। এখন একটা বন্দোবস্ত করা যাবে, আপনি যান। তহসিলদারটাও দারুবম্ভকে হতাশ করলো না। প্রজারা বলল, আমরা কি জানি ছাই এই জমিরও মালিক আছে, তবে আমরা নিমক হারাম নই, বঞ্চিত করব না। দিন 2 বাদে দারুবম্ভ বাড়িতে ফিরে দেখে 4টে গরুর গাড়ি বোঝাই ধান, 2 কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা সব এসেছে। সেদিন দারুবম্ভ বাড়িতে 10 জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল, খাও বাপু, পেট ভরে খাও। এ বাড়িতে অতিথির ঢেকুর ওঠে না, এ কথা শুনলে আমার পূর্বপুরুষরা স্বর্গ থেকে অভিশাপ দেবে। কিন্তু উঠল কই?
10 জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বলল, বটে। দারুবম্ব হাঁ হয়ে গেল। রাত্রিবেলা 20 জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেকুর তুলল না। 7 দিনেই 4 গরুর গাড়ি চাল শেষ। বাড়ি শুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটা ঢেকুর উঠছে না। তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেকুর ওঠে, কিন্তু উঠল না। ঢেকুর না উঠলেও পাহাড় সমান খাওয়ার ফলে কদিনের মধ্যেই ফিরিঙ্গে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটোৎকচের মতো হয়ে উঠল। মুগুরের মতো হাত, পাটাতনের মতো বুক, মূলোর মতো দাঁত, তাল গাছের মতো লম্বা। দারুবম্ভেরও জেদ চেপেছে। তাদের এত বড় রাজবংশে একটা পুচকে দৈত্য এসে খেয়ে ঢেকুর তুলছে না, কেমন কথা। এ বাড়িতে ভোজ খেয়ে লোক পাক্কা 1.5 দিন মেজে পড়ে থাকতো। 2-4 জন ভোজ খেয়ে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে। সেই বাড়ির এই অপমান। দারুবম্ভ নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো। তেল কলের ভার নিজে নিল। আরও সব নতুন নতুন কারবার খুলতে লাগলো। গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে, বস্তা বস্তা আনাজ, ঘি, দুধ, দই, এই সবই একদিন দৈত্যের ওপর দিয়ে উসুল হবে। আগে বেটা ঢেকুরটা তো তুলুক। এর মধ্যে একদিন বাড়িতে খদ্দের এসে হানা দিয়েছিল। তখন দুপুরবেলা দারুবম্ভ প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে। দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে আর আসেনি। কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুবম্ভের। বিক্রির মানেও হয় না। আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে তখন আর অভাবও থাকবে না। খামোকা পূর্বপুরুষের ভিটে বিক্রি করবে কেন? সে তাই মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করতে লাগলো। সব খরচই উসুল হবে। মৌরসি পাট্টায় আরও কিছু জমি নিল দারুবম্ভ। চাষবাস বাড়িয়ে ফেলল। কারবারগুলো বেশ ফুলে ফেঁপে চলেছে। গোশালায় গরু, আস্তাবলে ঘোড়া, বাড়ির সামনে জুড়ি গাড়ি। শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো। তাতে ফুল ফুটল। কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো। এর মধ্যেই দারুবম্ভের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাত জোর করে বলল, আমার মেয়েটি নিলে ধন্য হই। তা তিনি হলেনও। নহবতখানায় সানাই বাজল। দারুবম্ভ বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে 7 গাঁয়ের লোককে খাওয়ালো। কিন্তু 7 গাঁয়ের লোকের মতো খাবার একা খেয়েও বেটা দৈত্য কিন্তু ঢেকুর তুলল না। তবে বলল, খিদেটা এবার একটু কমেছে, পেটের জ্বলনিটা তেমন নেই, বলে ফের ঘুমোতে চলে গেল। নতুন বউয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠল দারুবম্ভের। বলতে নেই সে এখন লাখপতি। একটা দৈত্যের পেট ভরাতে পারবে না। পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল। মাসখানেক বাদে সে 100 গাঁয়ের লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকলো। খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসলো আসনে। আচমন করে একটু ভাত মুখে দিয়েছে কি দেয়নি, অমনি একটা বাজ পড়ার আওয়াজে আঁতকে উঠল সবাই। পরপর 3 বার অমনি চারিদিকে হো হো হুল্লোড় ঠেলাঠেলি পড়ে গেল। বাচ্চারা হাততালি দিয়ে নাচতে লাগলো। তুলছে তুলছে, দৈত্য ঠাকুর তুলছে। মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়ল। আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে দারুবম্ভ তাকে ধরল।
এই যে বাবু, এই দিনটারই অপেক্ষা করছিলাম। ঢেকুর তো তুললে, তো কাজকর্ম কিছু করতে হয়। দৈত্যটা অবাক হয়ে চেয়ে বলল, আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক, কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি? লোকে আমাকে পেলেই গাড়ি চাই, বাড়ি চাই, ধন দৌলত চাই, আমি দিইও, কিন্তু আপনার চেয়ে দেখছি এর পরেও আমাকে কিছু করতে হবে নাকি? দারুবম্ব কথাটা আগে ভেবে দেখেনি, এখন দেখল বাস্তবে কি তার যা আছে তা ওপর আরও কিছু চাওয়ার মানেও হয় না। সে মাথা চুলকে বলল, তা বটে, তবে কি না? দৈত্যটা করুণ মুখ করে বলল, যে বাড়িতে খেয়ে আমার ঢেকুর ওঠে, বুঝতে হবে সে বাড়ির ত্রিসীমানায় কোনো অভাব নেই। ছোটমোট আমাকে আর খাটাবেন না। ১,৫০০ বছরের ঘুমটা আর কয়েক হাজার বছর চলাতে দিন, শরীরটা বড় ম্যাজ ম্যাজ করছে। দারুবম্ব একটা শ্বাস ফেলে বলল, তাই হোক। দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। দারুবম্ব সেটাকে আবার সাবধানে কাঠের সিন্ধুকে ভরে রাখলো। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে। তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকতে হবে, যাতে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও। তোমাদের যদি অন্য কোনো গল্প শোনার ইচ্ছা হয়, হ্যাঁ, আমাকে অবশ্যই তোমরা জানিও কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। রাধে রাধে।